দর্শক, বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় অবস্থান এবং সেই রাজনৈতিক দলের বিভিন্ন নেতার ব্যক্তিগত অবস্থান, এই দুটো অবস্থানের মধ্যে অনেক দিন থেকেই আমরা বেশ ফারাক দেখছি। ব্যক্তিগতভাবে বিভিন্ন নেতারা বিভিন্ন রকমের মন্তব্য করছেন, কিন্তু দলীয় অবস্থানের দিক থেকে একেবারেই ভিন্ন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। যদি উদাহরণ দিই, তাহলে এই সরকার ব্যাপারে দলীয় অবস্থান, বেশিরভাগ দলই যখন তাদের দলীয় অবস্থান ব্যক্ত করে তখন এই সরকারের ব্যাপারে তারা পজিটিভ অবস্থান ব্যাখ্যা করে। যেমন যদি বিএনপির কথা ধরি, তাহলে বিএনপির দলীয় অবস্থান কি? বিএনপির দলীয় অবস্থান, এই সরকার সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক মতো করছে, সরকারের প্রশংসা করা। বিএনপির সেক্রেটারি জেনারেল, তিনি মানে মহাসচিব মূলত মির্জা ফখরুল, তিনি সরকারের প্রশংসা করেই যাচ্ছেন, সেটাই বিএনপির অবস্থান হিসেবে আমরা ধরে নেব। তারেক রহমানও সরকার সম্পর্কে বেশ ভালো ভালো কথা বলছেন। আবার আমি যদি অপেক্ষাকৃত ছোট দল গণ অধিকার পরিষদের কথা বলি, তাহলে গণ অধিকার পরিষদ দলীয়ভাবে সরকারের কখনো বিরুদ্ধে, যখন সরকারের সঙ্গে মিটিংয়ে যায়, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা শুনিনি। কিন্তু রাশেদ খান কিংবা নূর যখন আলাদাভাবে একা কথা বলেন, তখন তাদের ভিন্ন অবস্থান আমরা দেখি, সরকার বিরোধী নানা মন্তব্য করেন। এনসিপির কথাও যদি ধরি, তাহলে এনসিপি দলীয়ভাবে সরকারের পক্ষে অবস্থান নেয়, আবার এনসিপির বিভিন্ন নেতারা বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করে বসে। জামাতের কথাও ঠিক সেরকম, যে দলীয় অবস্থানে এক, নেতারা বিভিন্ন রকমের বিভিন্ন সময় কথা বলতে আমরা শুনেছি। সুতরাং এই যে এক ধরনের রাজনীতিতে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা আমাদেরকে কিন্তু ভাবাচ্ছে। বর্তমান সরকার বিগত সরকারের চাইতেও খারাপ অবস্থা তৈরি করেছে বাংলাদেশে, এই মন্তব্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে আমরা কিন্তু শুনেছি। বিএনপির বিভিন্ন নেতাদের কাছ থেকে শুনেছি, এনসিপির অনেক নেতাদের কাছে হতাশার বাণী শুনেছি। তারা প্রফেসর ইউনূস ব্যর্থ হয়েছেন, তারা কিছু করতে পারেননি, এমনও মন্তব্য করেছেন যে গত বছরের 8 আগস্ট বিপ্লব বেহাত হয়ে গেছে, এটা মূলত বিপ্লব বেহাত দিবস, সেভাবেও মন্তব্য করতে শুনেছি আমরা। অন্য রাজনৈতিক দলগুলোর একই অবস্থা। তারই প্রেক্ষাপটে এবার একটা মন্তব্য সামনে এসেছে এবং সেই মন্তব্যটাকে ঘিরে আরও অনেক কথা উঠে আসলো প্রফেসর ইউনূসের সরকারের নানা ব্যর্থতার দিক। সেই মন্তব্যটা অনেকটা এরকম যে এই সরকারের চাইতে অন্তত দ্বিগুণ ভালো ছিল শেখ হাসিনা সরকার। এই মন্তব্য যখন রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছ থেকে শোনা যাবে, তখন এই সরকারের অবস্থান কি প্রশ্নবিদ্ধ হবে না? আমার মনে হয় যে অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে। তেমনই একটা মন্তব্য, এবং সেই মন্তব্যকে ঘিরে নানা আলোচনার চটকদার কিছু বিষয় যেগুলো আলোচিত হয়েছে, সেগুলোই উপস্থাপন করব, যে উপস্থাপনের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে প্রফেসর ইউনূস সরকারের চাইতে শেখ হাসিনার সরকার কি অন্তত দ্বিগুণ ভালো ছিল। তার শেখ হাসিনার সময়ে যতটা খারাপ অবস্থা ছিল, এখন কি তার ডবলেরও বেশি খারাপ অবস্থা তৈরি হয়েছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বর্তমান সরকার কি শেখ হাসিনা সরকারের চাইতে খারাপ অবস্থা তৈরি করলো কিনা বাংলাদেশের, সেই কথা নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস খুবই একটা কি বলবো, এটাকে আপত্তিকর বলবো নাকি অস্থির একটা ব্যাপার, নাকি বলবো যে উদ্বেগের মতো মন্তব্য, নাকি এই সরকারের চরম ব্যর্থতার একটা ঐতিহাসিক দলিল এই মন্তব্যের মাধ্যমে উঠে আসলো কিনা, নানাভাবেই ব্যাখ্যা করা যায়। সংবাদের শিরোনামটা দেখুন, সেই মন্তব্যটাকে কেন্দ্র করেই দৈনিক মানবজমিন শিরোনামটা করেছে। সেখানে বলা হচ্ছে যে হাসিনা 12টা বাজিয়েছে, অর্থাৎ হাসিনা দেশের 12টা বাজিয়েছে, এই সরকার 24টা বাজায় দিছে।
অর্থাৎ শেখ হাসিনা যদি 12টা বাজায় থাকে দেশের, তাহলে ইউনূস সরকার দেশের 24টা বাজায় দিছে। অর্থাৎ এই মুহূর্তে এসে আমরা হাসিনার সরকারের চাইতে দ্বিগুণ খারাপ অবস্থায় আছি। কেন বললেন তিনি এই কথা, কোন প্রসঙ্গে বললেন, আর কি বলার চেষ্টা করলেন, একটু চলুন শুনে নিই। সংবাদের মধ্যে যেটা বলা হচ্ছে, সেই মন্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি ওই মন্তব্য করেছেন যে হাসিনা যদি দেশের 12টা বাজিয়েছে, এই সরকার 24টা বাজায় দিছে। তিনি এই মন্তব্য করেছেন, বলেছেন যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করছে, মূলত এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা খুব ভালো বুঝি। জনগণের সামনে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এটা খুব ভালো বোঝেন, এটা এনসিপিকে কেন্দ্র করে বলছেন। কিন্তু এটাও তো সত্য যে সারা দেশে যে অস্থিরতা চলছে, যে চাঁদাবাজির ঘটনা আমরা শুনছি, তার বেশিরভাগ, একটা জরিপে বলা হয়েছে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে, সেই চাঁদাবাজির 90%-এরও বেশি ক্ষেত্রে বিএনপির নাম জড়িত হচ্ছে, কিছু ক্ষেত্রে এনসিপির নাম জড়িত হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনের নাম জড়িত হচ্ছে, সবথেকে কম নাম জড়িত হচ্ছে জামাত ইসলামের। এরকম একটা জরিপও আমরা সম্প্রতি দেখেছি। যাই হোক, তার কথাতে আসি। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে, দেশের অবস্থা, হাসিনা 12টা বাজিয়েছে, একই কথা বলেছেন। আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার অবস্থান থেকে আরও কথা বলার ছিল, কিন্তু সেই কথাগুলো বলছি না। তার মানে হচ্ছে যে এই 24টা বাজানোর চাইতেও আরও খারাপ কথা বলার ছিল এই সরকার সম্পর্কে, যেটা তিনি বলতে চাননি। বলছেন যে আরও অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সব কিছু আছে। আবারও প্রমাণের প্রসঙ্গ আসলো যে এই লুটতরাজের প্রমাণ তার কাছে আছে। যে কথাটা নিয়ে গতকালকে প্রচুর বিতর্কের তৈরি হয়েছে এবং সরকারের টনক নড়েছে, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM সাত্তার, তিনি মন্তব্য করেছেন যে 8 জন উপদেষ্টা দুর্নীতির সাগরে পড়ে রয়েছেন, যার তথ্য প্রমাণ সব কিছু আমার কাছে রয়েছে। এবার মির্জা আব্বাস বললেন সরকারের নানা লুটতরাজের ঘটনা, যেগুলোর প্রমাণ তার কাছে আছে, কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ্য করে আব্বাস বলেছেন, আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও তেমন ইচ্ছা আছে। যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেব আপনাদের, কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। আরও বলেছেন কিছু রাজনৈতিক দল আছে তারাও চায় না নির্বাচনটা হোক। এখানে তিনি জামাতকে ইঙ্গিত করে বলছেন, তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না, কারণ তাদের ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। কিছু কিছু দল নির্বাচন যাতে না হয় সেজন্য ছুতা বের করে। বিএনপি কখনো দেশ শাসন করেনি, করবেও না। বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে, তেমনটা তিনি বলার চেষ্টা করেছেন। বলেছেন অনেকে বলেন 36 দিনের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, 1971 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই কথার সম্পূর্ণ বিরুদ্ধে তিনি কথা বলেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, 71 সালে লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে, এই কথাটা তিনি বলেছেন। কিন্তু খুবই দুঃখের কথা হচ্ছে তিনি যখন এই কথা বলছেন মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে, তখন বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদকে গতকালকেই আমরা মন্তব্য করতে শুনেছি যে মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এটা বিভাজনের সময় আর নেই। খুবই আপত্তিকর মন্তব্য, খুবই হতাশাজনক মন্তব্য। সেই মন্তব্যটা কিন্তু বিএনপির শীর্ষ নেতার মুখ থেকেই আমরা শুনেছি। এরপরে তিনি বলেছেন যে এখন অনেকেই বলে এটা আগে, ওটা আগে, এটা না, ওইটা করা যাবে না, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে। জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা খুব জরুরি।
খুবই গুরুত্বপূর্ণ কথা। জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সমস্ত হত্যাকাণ্ড, 836 জন গেজেটে শহীদের নাম প্রকাশ করেছে সরকার। সেই 836 জন শুধু না, যত পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, আরও যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, বিশেষ করে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে, সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়াটাই একটা সুস্থ সমাজের ইঙ্গিত বহন করে। কিন্তু সেরকম লক্ষণ কিন্তু এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। এই গুরুত্বপূর্ণ কথাগুলোই তিনি বলেছেন, যেখানে মানে সরকারের ওপরে, এনসিপির ওপরে, জামাতের ওপরে তার যে হতাশা, সেই হতাশার জায়গাটা উঠে এসেছে। তার দুইটা মন্তব্য, মানে একটা মন্তব্য বিশেষ করে, এই সরকার 24টা বাজিয়েছে না 36টা বাজিয়েছে না 20টা বাজিয়েছে, সেই মানে ডেফিনেশনে কিংবা সেই আলোচনায় যেতে চায় না, সেটা তার মন্তব্য, তার মতো করে তিনি বলেছেন। কিন্তু একটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা বলার চেষ্টা করছেন দ্বিতীয় স্বাধীনতা, নতুন স্বাধীনতা, স্বাধীনতা 2.0, তাদের উদ্দেশ্য করে বলেছেন মুক্তিযুদ্ধ একবারই হয়েছিল 1971 সালে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা একবারই এসেছে। 24-এ যেটা হয়েছে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থান আমরা মুক্তিযুদ্ধের আগে 69-এ দেখেছি একবার, যে গণ অভ্যুত্থান 90-এর স্বৈরাচার পতন করেছিল, যে গণ অভ্যুত্থান 24-এও হয়েছে, যার ফলে একটা সরকারের পতন হয়েছে। তার সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা, স্বাধীনতার তুলনা, এটা যারা করে তাদের সঙ্গে যে কোনোভাবে স্বাধীনতা বিরোধীদের যে একটা সম্পর্ক রয়েছে, সেটা স্পষ্টভাবেই বোঝা যায়। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।